হাজার হাজার জনতার সম্মুখেই শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে, যেটা সাধারণ মানুষের মনের আশা। অবশেষে 5 আগস্টের এই খুশির দিনে সেটাই পূরণ করল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। 5 আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করে আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে, সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি 111 সরকার আসে। আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। দর্শক, সেই রাজনীতিতে 111 পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার 111 করে ভারতের সঙ্গে আতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে, সেই 111 সরকার আবারও আসতেছে বলে গুঞ্জন উঠেছে। এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব শরীফুর রহমান। গত বছরের 5 আগস্ট ঠিক এই দিনে কি ঘটনা ঘটেছিল মনে আছে তো? দুপুর পর আমরা একটা সংবাদ পাই, সেটা হলো শেখ হাসিনা পালিয়ে গেছে। তারপরেই গোটা বাংলাদেশ আনন্দে উল্লাসে মেতে ওঠে। কারণ গত বছর যুদ্ধ চলাকালীন হাসিনা যখন শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পুলিশের মাধ্যমে হত্যা করে, সেই বিষয়টি কিন্তু লুকিয়ে রাখার জন্য আমরা সাধারণ জনতা যেন এলাকা থেকে জানতে না পারি, বুঝতে না পারি, সেজন্য জুনায়েদ আহমেদ পলক তার মাধ্যমে অনলাইন বা বলতে পারেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যেন এটা প্রচার না হয় এবং সাধারণ জনতা যেন এটা না দেখতে পারে, না জানতে পারে। আমরা যেন সাধারণ জনতা জানতে পারি যে আসলে কিছুই হয়নি ঢাকা শহরে। কিন্তু এদিনই ঘটনা ঘটে গিয়েছিল বিশাল বড়। এই 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যায়। আমরা দুপুর পরে এই সংবাদটা প্রত্যন্ত এলাকা থেকে পাই। গোটা বাংলাদেশের যারা আন্দোলনে যায়নি তারা কিন্তু এই সংবাদটা পেয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ইন্টারনেট চলে আসে। আমরা আনন্দ উল্লাস করি গত বছর ঠিক এই 5 আগস্টে। দর্শক, জুনায়েদ আহমেদ পলক যিনি ইন্টারনেট বন্ধ করে রেখে দিয়ে হত্যা, খুন, গুম, রাহাজানির সাথে সামিল ছিল, যেন এটা কেউ প্রচার না করে, কেউ যেন দেখতে না পারে, ভিডিও করে যেন কেউ প্রচার করতে না পারে, এই জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। সেই জুনায়েদ আহমেদ পলক কিন্তু অবশেষে জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দি দিতে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর একটা কথা বলেছে। অবশ্যই আপনারা জানবেন বা ভিডিওর শুরুতেই অংশ বিশেষ দেখেছেন। হ্যাঁ দর্শক, তাছাড়াও আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই 5 আগস্টকে কেন্দ্র করে একটা বছর পূর্ণ হওয়ায় শেখ হাসিনার আকৃতিকে ফাঁসি দিয়ে উদযাপন করা হচ্ছে বা হয়েছে ঢাকায়। হ্যাঁ, আপনারা সবাই জানেন গত বছর ঠিক একই দিনে, মানে আজকে সারাটা দিন ছিল একটা অন্যরকম দিন এবং অন্যরকম একটা অনুভূতি। গণভবনের সম্মুখে যখন গণভবন দখল করে নিল শিক্ষার্থীরা, ছাত্র জনতা, সাধারণ জনতা, তারপরেই সেখানে শুরু হলো অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি হলো। অবশ্য কিছু কিছু জিনিসটা ভুল হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়েছে সেদিন। অনেকেই সেইটার সুযোগ করে গণভবনের অনেক কিছু লুটে নিয়েছিল। এটা অবশ্যই আসলে দৃষ্টিকটুর, এটা ভালো কখনোই আমরা মনে করি না। পরবর্তীতে শিক্ষার্থীরা বা সমন্বয়করা অনেক মালামাল, লুট হওয়া মালামাল কিন্তু তারা ফিরিয়ে আনে। তো সেদিন আসলে দেখেন গণভবনের ভিতরে স্বৈরাচার বিদায়ী হওয়ার কারণে
স্বৈরাচার যখন দেশ থেকে পালিয়ে গেল, তারপরে কিন্তু মানুষ আবেগে আপ্লুত হয়ে কেউ বা নফল নামাজ আদায় করে মুহূর্তের মধ্যে সেই গণভবনের মাঠের মধ্যে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। তো দেখেন, মানুষ সিজদায় লুটিয়ে পড়েছিল কেন? স্বৈরাচার পতনের কারণে। যেই স্বৈরাচার গত 16টি বছর সাধারণ জনতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তার বিরুদ্ধে যেই কথা বলতো তাকে গুম করে, তাকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে। এরকম অহরহ প্রমাণ এখন মিলছে। কেননা আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি কিন্তু সবকিছু ফাঁস করে দিচ্ছে। তিনি হলো রাজসাক্ষী হয়েছে এবং শেখ হাসিনার আমলে কি অঘটনা ঘটিয়েছে সেগুলো সব তিনি ফাঁস করে দিয়েছে বা সবকিছু বলে দিচ্ছে একে একে জবানবন্দিতে। এদিকে আবার শেখ হাসিনার একটা কল রেকর্ড দেখলাম, সেখানে শেখ হাসিনা বলতেছে জুলাই আন্দোলনে একটা শিক্ষার্থীর গায়ে ফুলের টোকাও আমরা দেইনি, ফুলের টোকাও দেয়নি। কথাটা আসলে শেখ হাসিনা ভুল বলেনি, আমি তার সাথে একমত। এখন আপনারা বলবেন ভাই হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? আচ্ছা, আগে শোনেন তারপরে আপনারা বুঝবেন। আমি বলবো এই কথাটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে শেখ হাসিনা একটা ফুলের টোকাও দেয়নি, আমি এর সাথে একমত। তাহলে কিসের টোকা দিয়েছে? পিস্তলের টোকা দিয়েছে, বোমার টোকা দিয়েছে, লাঠির টোকা দিয়েছে, আগুনের টোকা দিয়েছে। মনে আছে তো? মনে আছে তো আপনাদের? হ্যাঁ, মনে আছে না? সেই কি করেছিল? শিক্ষার্থীদের ইয়ামিন নামে একটা যুবককে গাড়ি থেকে পুলিশ কিভাবে তার দেহটা টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল। তারপরে সাভারে একটা ঘটনা ঘটলো, কয়েকজনকে ভ্যানে করে উঠিয়ে সেখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এগুলো করেছে। সে ফুলের টোকা দেয়নি ভাই। ওই সময় ফুলের টোকা দেবে কিভাবে? ফুল কোথা থেকে পাবে? ওই সময় শুধু অস্ত্রের টোকা দিয়েছে, শুধু বন্দুকের টোকা দিয়েছে। এই বন্দুকের টোকা দিয়ে, অস্ত্রের টোকা দিয়ে, আগুনের টোকা দিয়ে, লাঠির টোকা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাহলে তো অবশ্যই শেখ হাসিনা খারাপ বলেনি যে ফুলের টোকা দেয়নি। ফুলের টোকা আসলেও সে দেয়নি, কারণ ফুলের টোকা ও সময় আসলে আমরা কেউ দেখিনি এই চিত্রগুলো। হ্যাঁ, তবে সবকিছু কিন্তু ভিডিও হয়েছিল প্রমাণ সহকারে, সবগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ হয়েছে যখন আমাদের পলক সাহেব অনলাইন মানে বন্ধ করে দেওয়ার থেকে বিরত থাকলো, আর যখন ইন্টারনেট চালু হলো সবকিছু আমরা দেখতে পেরেছি। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না। আজকের এই দিনটা অনেকে আনন্দ উদযাপন করছে। আপনাদের কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। স্বৈরাচার বিদায়ে 1টা বছর পার হয়ে গেল, তবে এখনো যে স্বৈরাচার বিদায় হয়েছে তা কিন্তু নয়। স্বৈরাচার বিদায় হয়ে গেলেও ভারত থেকে বাংলাদেশকে কিভাবে অশান্ত করা যায়, ডক্টর ইউনূস সরকারকে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামানো যায়, আলেম ওলামাদেরকে কিভাবে এখনো বেজ্জতি করা যায়, অর্থাৎ বাংলাদেশকে অশান্ত করে তোলার জন্য এখনো পায়তারা সে করেই যাচ্ছে সেই ভারতের মাটিতে বসে থেকেই। এবং তার ছেলে সজীব অজেজ জয়, যদিও তার নাম জয় কিন্তু আসলে সে একটা পরাজয়। তাকে বলা হয় বিজ্ঞানী, বিশ্বের মধ্যে বিখ্যাত বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। সেই জয় কিন্তু টাকা ঢেলে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদের পিছনে টাকা ঢেলে তাদেরকে উস্কে দিচ্ছে। একের পর এক তারা বাংলাদেশের ভিতরে নানান জায়গায় তাণ্ডব চালাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো যাই হোক দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, চলুন আমি আসলে ভিডিও শুরুতে কয়েকটা ভিডিও অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি, মূলত সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন সর্বপ্রথম মালেক আফসারী সাহেব কি বলতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, চলুন শুনে আসি। পায়ের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, কাদের পায়ের আওয়াজ পাওয়া যায়? যারা বুট জুতা পরে। আর বুট জুতা কারা পরে? আর্মি পরে, র্যাব পরে, পুলিশ পরে। লেফট রাইট যখন করে ওই বুট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়। আজকে আমার শার্টটাও কিন্তু একটা আর্মি ভাব আছে না, হালকা পাতলা। দেখেন আমাদের মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিছে 111-এর পায়ের আওয়াজ পাওয়া যায়, মানে 111-এর আওয়াজ পাওয়া যায়। উনি এরকম একটা স্ট্যাটাস দিছে। মজার ব্যাপার কি জানেন? এই স্ট্যাটাসটা নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেবকে, বিএনপির বড় নেতা, উনাকে জিজ্ঞেস করছে যে মাহফুজ আলম যে একটা স্ট্যাটাস দিল 111-এর আওয়াজ পাওয়া যায়, এটা নিয়ে কিছু বলেন। উনি হেসে বলছে যে এটা উনি আবার একটু পরে ডিলিট করে ফেলবে। মাহফুজ আলম কিন্তু কোন স্ট্যাটাস দেয় দিয়ে আবার কয়েক ঘন্টা পর ডিলিট করে ফেলে। ওইটাই উনি বললো যে এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা আবার উনি ডিলিট করে দিতে পারে। আচ্ছা, ডিলিট করুক আর না করুক, মাহফুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন? কোনো কিছু আওয়াজ পাইছে নাকি? আওয়াজ পাইতে পারে। এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া, সে যেহেতু তার এখন কাছের লোক, বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না, আমার মনে হয় আর্মিরে ক্ষমতাটা দিয়ে দিই। 111-এর সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি,
আর্মিকে দেশটা দিয়ে দেই, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না। এরকম হয়তো প্রাইভেট আলাপ হয়েছে, ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে। আবার এটাও হইতে পারে একটা হুমকি, কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবেও নিতে পারেন যে দেখো বেশি তেরিবেরি করবা, ওরকম একটা 111-এর সরকার আইনা আমরা চুপচাপ বসে থাকুন, তখন কি করবা? আর 111-এর সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে, তাদের সঙ্গে তো বোঝাপড়া করেই আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে, এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে, এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে, সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি 111-এর সরকার আসে। আগে কিন্তু ওই যে 111-এর সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা, অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা, হ্যাঁ ভুল করুম। ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব, মাটির নিচে আরো অনেক, মাটির নিচে আরো বেশি আছে ভাই তার, হ্যাঁ শিকড় অনেক লম্বা, বুঝেন না কেন? সবাইকে সাবধান করা হয়েছে, সাবধান হওয়া উচিত তো ভাই। আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনি আমিন সাহেবের কথা মনে পড়ে। হ্যাঁ সত্যি কথা, মিস্টার বনি আমিন অনেক বড় ইউটিউবার, উনি একটা কথা বলেন, চোদু জনতা অনেক জিদ করে এই কথাটা বলে, অনেক রাগে বলে, কিন্তু হ্যাঁ বলে এই চোদু জনতা কোনোদিনই বুঝবে না। আসলে আমরা বুঝতে চাই না, আমাদেরকে না বারবার বোকা বানানো হয়। গত 50 বছর আমাদেরকে চোদু বানানো হয়েছে। কেন কথাটা বললাম জানেন? এই দেশের রাজনীতি কি জানেন? শত্রুর শত্রু আমার বন্ধু। হ্যাঁ মনে করেন আপনারা দুজনের শত্রু, আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম, নিয়া দুইজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম। এই রাজনীতিটাই এই দেশে গত 54 বছর হয়ে আসতেছে। প্রমাণ চান? প্রমাণ আপনাদের কাছে আছে, আমি শুধু মনে করায় দিই। দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যারা বলতো এরা রাজাকার, যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে, তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে। হ্যাঁ নাহলে সরকার গঠন করতেই পারে না। জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই? করছে তো, তাই না? দেখছেন কেন? ওই টাইমে বিএনপি তার শত্রু, বিএনপিকে কাবু করতে হবে। দেখেন বিএনপিকে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইরে হয়ে গেল। ওই যে রাজাকার, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে, এটা বাইরে যায় জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া, হেজাব কইরা, হাতে তসবিহ নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই, আমরা এটা দেখছি তো। আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই? করছে। কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক, শত্রুর শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগকে কাবু করতে হবে, এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক। দেখছেন বনি আমিন যে বলতো আমাদেরকে চোদু, হ্যাঁ আমরা চোদু। দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে, শত্রুকে বন্ধু বানাইতেছে, বন্ধুকে শত্রু বানাইতেছে। এই রাজনীতি করতে করতে 2025 চলে আসলো, জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল। এই যে একটা বছর কাটাইলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বস্তিতে কাটাইছেন? না, একদম না। সবাই আমরা টেনশনে ছিলাম, যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে, বুঝছেন না? আমি যদি এখন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করতাম, তাহলে আমার ওইটা টেনশন। আমি বিএনপি করলে বিএনপির টেনশন, জামাত করলে জামাত টেনশন, আমি শিবির করলে শিবির নিয়ে টেনশন। যে যার পক্ষে, একেবারে নিরপেক্ষ লোক তো নাই ভাই। পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না, এটা বেগম খালেদা জিয়াই বলছেন। দেখেন ভাই ব্রাদার, একটা বছর আগে আমরা একজন শত্রুকে তাড়াইছি, দেশের বড় শত্রু, যাকে আমরা বলি স্বৈরাচার। হ্যাঁ হায় হায়, জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে স্বৈরাচার, ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা, সে মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, যার জন্য তার পতন হয়েছে। কে বলছে? মহামান্য রাষ্ট্রপতি। আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে। চিন্তা করেন, ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, ওই অঙ্কিতে চলে গেছে আমার। দেখেন 1 বছর আগে এনসিপি, আজকের এনসিপি, তখন তার চিন্তাম না। এই জওয়ানরা, জামাতে ইসলাম, বিএনপি, শিবির, বাংলাদেশে যত জনগণ আছে যারা ভাই জুলুমের শিকার হয়েছে, যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে, সবাই তো রাস্তায় নাইমা গেছিল, সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসছে, যার জন্য উনাকে দিল্লিতে চলে যাইতে হয়েছে। কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল ধরে গেল, এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না। এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল, বড় বড় দল সারাক্ষণ এনসিপি কে নিয়ে কথা বলতো, ভয়াবহ একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার। এভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল, একটা জায়গায় পৌঁছে গেছে ভাই। মাত্র 5-6 মাস আগে জন্ম নেওয়া একটা দল এই পর্যন্ত যে আসছে, এটাই তো এনাফ ভাই, এখানেই ফুল স্টপ না, আরো তো আছে সামনে। কিন্তু এক জায়গায় কি থাকতে পারলো? আওয়ামী লীগকে যারা তাড়াইলো তারা কিন্তু এক জায়গায় থাকতে পারলো না। বিএনপি, জামাত, এনসিপি 3জন
জীবন 3 দিকে চলে গেল, এক জায়গায় তো হইলো না। 3 জায়গায় যাওয়ার পরই আবার ওই রাজাকার রাজাকার ধ্বনি আসতে লাগলো, যেটা ভয়াবহ। একটা স্লোগান, এটা শুধু স্লোগান না, এটা বিরাট বড় সাবধান বাণী জামাতে ইসলামের জন্য, ইসলামিক মাইন্ডের সবার জন্য। ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফেরত আসবে এই রাজনীতির মাঠে, কারণ এখানে ওই যে শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয়, আমাদেরকে চোদু বানানো হয়। কিন্তু আমরা কি সারা জীবন চোদু থাকবো? না না না, সারা জীবন চোদু থাকতে পারি না। আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে, আর আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেকে বিক্রি না করি, আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি বিরিয়ানি লোভে না পড়ি, আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইসা না নিতে পারি, তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই, দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না, একদমই না। আগামীকাল ঘোষণাপত্র আসতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের, সেখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আর এই ঘোষণাপত্র কি, এটা তো আলোচনা হয়েছে আমাদের। আর এই ঘোষণাপত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি, না জানলেও কালকে 5টার সময় স্যারের মুখ থেকে আমরা সবাই শুনবো, বুঝতে পারবো। এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই। একটা গুজব শুনতেছি যে বিএনপিকে দাওয়াত করা হয় নাই এই ঘোষণাপত্রে, এটা আমার বিশ্বাস হয় না, বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এটা গুজব, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। যাই হোক, দর্শক শ্রোতা, প্রথম ভিডিওতে জনাব মালেক আফসারী সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ইতিমধ্যে একটা কথা শোনা যাচ্ছে, 1/11 আবারও ঘটতে যাচ্ছে। তাহলে কি সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের হাতে ক্ষমতা চলে আসবে? ক্ষমতায় এসে কি তাহলে তিনি নতুন করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে? এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলমের একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবারও ঝড় উঠেছে। এই বিষয়টি নিয়ে কাজী হেমায়েতুদ্দিন বিষয়ে একটা লাইভ টক শো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। দর্শক, সেই রাজনীতিতে 1/11 এর পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার 1/11 করে ভারতের সঙ্গে আতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে, সেই 1/11 সরকার আবারও আসতেছে বলে গুঞ্জন উঠেছে। এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব শরীফুর রহমান ভাই হচ্ছেন পিএইচডি স্টুডেন্ট, তিনি ইলিনিয়াস ইউনিভার্সিটি সুইডেন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব শরীফুর রহমান, এই যে সোহেল তাজ, যদি তিনি গুরুত্বপূর্ণ না, তিনি বলছেন যে সংঘাত হলে ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে 1/11 চলে আসতে পারে। আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলতেছেন যে 1/11 এর পদধ্বনি শোনা যাচ্ছে। আবার হঠাৎ করে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে গেলে তিনি বলতেছেন যে ফ্যাসিবাদী অপারেশনের বিরুদ্ধে আগস্টই হচ্ছে চূড়ান্ত বিজয়। আমি না মিল পাইতেছি না। আমার কেমন জানি আউলা ঝাউলা লাগতেছে যে কি হচ্ছে। আসলে কি একটা 1/11 সরকার আসতেছে? ডক্টর দেবপ্রিয় বলেছেন যে সরকারের এক্সিট নিয়ে ভাবা উচিত, আপনি নিশ্চয়ই জানেন। আবার তিনি বলেছেন যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। সব মিলিয়ে আপনার কাছে এই 1/11 সরকার আবারও আসতে পারে, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? ধন্যবাদ মিশন ভাই, এবং ধন্যবাদ শ্রোতা বৃন্দ এবং দর্শক মন্ডলী। আসলে এরকম একটা গুঞ্জন উঠেছে, এটা আরো আগে থেকেই চলতেছিল। আপনার যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন আনসার বিদ্রোহ হইলো, তখনও এরকম একটা গুঞ্জন উঠেছিল যে ওয়াকারুজ্জামান উনি দেশে ছিলেন না, দেশে এসেই উনি ক্ষমতা দিয়ে দিবেন। এবং এটা কয়দিন পরপরই আসলে এরকম একটা গুঞ্জন শোনা যায়। আবার অনেকে এটাকে আবার নাম দিয়েছেন যে লাইলাতুল গুজবের রাত। রাত হইলেই ওনারা কিছু গুজব ছড়ান, এবং এই গুজবগুলি আসলে আসে হচ্ছে মেইনলি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে, অখ্যাত কুখ্যাত কিছু চ্যানেল আছে, যেমন আজ তক বাংলা, তারপর আরো কিছু চ্যানেল আছে, আপনারা জানেন, রিপাবলিক বাংলা, হ্যাঁ, এরকম কিছু চ্যানেল, হ্যাঁ, এই জাতীয় কিছু নিউজ। ওই জাতীয় ওইসব চ্যানেলগুলিতে আপনি দেখবেন এমন ভাবে, এমন এক্সপ্রেশন এগুলি বলে যেন এই বুঝি আপনার আগুন লেগে গেছে, বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে গেছে, এই ক্ষমতা নিয়ে নিতেছে। এগুলি একটা গুজব চলতেছে অনেকদিন ধরে। এখন এটা যে গুজব, এটা অলরেডি মানুষ কিন্তু বুঝে গেছে, কিন্তু একেবারে গুজব বলে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়াটাও একেবারে ঠিক হবে না। কারণ হচ্ছে এটার কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দেশের মধ্যে অনেকদিন ধরেই। এই গ্রাউন্ডটা কারা তৈরি করছে, কেন করছে, সেটা আরেকটা বড় আলোচনা। কিন্তু যে গ্রাউন্ডটা তৈরি হচ্ছে এটা কিন্তু বাস্তব। আপনি দেখবেন এখন প্রত্যেকটা দলের মধ্যে একটা কনফ্লিক্ট লেগে গেছে অলরেডি, এবং কিছু মানুষ এখানে ঢুকেছে যারা এই কনফ্লিক্টের মধ্যে আগুন আগুনে ঘি ঢালে যেরকম, এরকম কাজ করতেছে। ওরা কিন্তু এগুলিকে এসকেলেট করতে চাচ্ছে সবসময়। তো এইভাবে একটা গ্রাউন্ড তৈরি করে এইসব মানুষগুলো আসলে কারা? আমরা মাঝে মধ্যে ছোটন মোটন কি নাম টাম শুনি, বিভিন্ন ষড়যন্ত্রকারী, ছোটন গফুর, এরা নাকি অন্য কেউ? এখন এরা কিছু কিছু এরকমও আছে যারা অখ্যাত বা যারা হঠাৎ করেই দেখা গেছে উদয় হয়ে গেছে। আবার কিছু আছে বুদ্ধিজীবী সেজে গেছে। এখন কিছু বুদ্ধিজীবী সেজে গেছে, বুদ্ধিজীবী সেজে ওনারা পোস্ট করবে বিভিন্ন ভাবে, এরকম একটা দল আরেকটা দলকে খুঁচা মেরে। এখন এই খোঁচাখুচি করে করে অলরেডি কিন্তু ওরা একটা পরিবেশটাকে কিন্তু অনেকটা ঘোলাটে করে ফেলছে। এখন আপনি দেখবেন বিএনপি, এনসিপি এটা যেন মুখোমুখি, আবার জামাতকে ওরা আবার জাসি, বটর বাহিনী, এই সেই কিছু নাম দিয়েছে। তো এইরকম দেখবেন একটা মুখোমুখি অবস্থানের মধ্যে চলে আসছে অলরেডি। তো যদিও চলে আসে, কিন্তু তারপরে এতটা মুখোমুখি হয় নাই যে এখন অন্য শক্তি আসলে তারা যে প্রতিরোধ করবে না। কারণ অলরেডি কিন্তু তারা এইটা বলেছে যে আমরা যে যদিও আমাদের মধ্যে কোন দল রয়েছে, কিন্তু আমরা ফেসিবাদ রক্ষার্থে আমরা এক থাকবো।
তো ব্যাপারটা সেটাও না, এই যে একটা গ্রাউন্ডটা চলতেছে এবং এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, এটা কতদিন থাকবে কিভাবে থাকবে এটা বলা যাচ্ছে না। কিন্তু সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়গুলো বলেন, মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও একটা ইঙ্গিত করেছেন, সালাউদ্দিনেরও কণ্ঠ দেখলাম গতকালকে একটু নরম হয়েছে। এই ব্যাপারগুলো আসলে কিছুটা ইঙ্গিত দেয় এবং এটা কিন্তু এটা কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। হয়তোবা সেখানে হালে পানি পাচ্ছে না, যার কারণে হয়তো ওইভাবে এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। কিন্তু ষড়যন্ত্রটা চলতেছে। কিন্তু এখানে যদি যারা এই কাজগুলি করার জন্য চেষ্টা করতেছে, আমার মনে হয় ওরা যদি আ কোন একটা শক্তি পেত, পশ্চিমা শক্তি বা অন্যান্য শক্তি পেত যে যেখান থেকে সাপোর্টটা যোগাবে, তাহলে কিন্তু এটা শুধু গুঞ্জন হিসাবে থাকতো না। এটা হয়তোবা বাস্তবেই হয়ে যেত। কিন্তু আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওরা চাচ্ছে এটা সবসময়। কিন্তু সেখানে সেই রসদটা পাচ্ছে না। কারণ রসদ কিন্তু আচ্ছা, লাগে। আপনি সবকিছুর বলতেছেন যে চাচ্ছে কিন্তু রসদটা পাচ্ছে না এবং পশ্চিমা শক্তিগুলো চায় না যে 111 এর মতো সরকার আসুক। কিন্তু এক্ষেত্রে তো আমি মনে করি ভারতের অবস্থানটা হচ্ছে যে একটা 111 সরকার হলে তাদের জন্য ভালো হয়। এক্সাক্ট হ্যাঁ। ভারত তো ১ম দিন থেকেই চাচ্ছে। যেমন ৫ আগস্টের পর থেকেই মানে উনারা যা শুরু করেছে এবং যে পরিমাণ মানে উনারা এনার্জি খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, এটা তো মানে নজিরবিহীন অবস্থা। এবং উনারা চাচ্ছে এবং ওরা তো চাচ্ছে কি? ওরা তো ওপেনলি বলতেছে। ওরা তো ওপেনলি বলতেছে এই নিয়ে যাচ্ছে, কালকে ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে যাবে, পরশুদিন সেনাবাহিনী নিয়ে যাইতেছে। এগুলো তো ওপেনলি বলতেছে। এবং আইএসপিআর ও বিষয়টা ওরা একটা সার্কুলার প্রেস নোট দিয়ে ওই জিনিসটাকে আবার ক্লিয়ার করেছে যে এগুলা গুজব। তো ওরা চাচ্ছে। ওরা তো চাইবেই। মানে ওরা এখন বললে তো ধরেন অনেক কিছুই ওদের উপরেই যায়। এই যে বাংলাদেশের যে গত ১৭ বছরের যে দুর্বিষহ অবস্থা যেটা, এটা তো ইন্ডিয়ার হাত রয়েছে। এটা সবাই মনে করে। তো ওরা চাইবেই এবং ওরা এখনো চাচ্ছে। এখন কথা হচ্ছে ওরা চাইলেই তো আর হয় না। এখন ওদেরও তো প্রবলেম আছে। কারণ আগে ওদের যে সাপোর্টটা ছিল, যেমন ইন্ডিয়ার পিছনে কিন্তু আমেরিকা ছিল। একদম। ইন্ডিয়ার কিন্তু ওইভাবে শক্তি নাই। যেরকম বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়া চাইলেই সবকিছু করে ফেলতে পারে। এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এটা ইন্ডিয়া যেটা করে হচ্ছে আমেরিকাকে সাথে রেখে করে। যেমন 111 টা করেছিল আমেরিকা এবং ব্রিটেন, পাশাপাশি আপনার ধরেন ইন্ডিয়া ছিল। তো এখন হয়তোবা ওই দিক থেকে পাচ্ছে না ওরা। ওই দিক থেকে সেই সাপোর্টটা পাচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস উনার এটা বিশ্বের মধ্যে একটা আলাদা একটা পরিচিতি রয়েছে। এবং আ উনার যে পরিচিতি বা উনার যে আ একটা ইনভিজিবল একটা পাওয়ার, ওই পাওয়ারটার কারণে হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না। না হলে ওরা কিন্তু চেষ্টা করতেছে এবং যদি সেটা ওরা কোনভাবে উনাকে রেখেও যদি পারে, তাও ওরা করতে চাইবে এবং করবেই এটা। আমি মনে করি। এখানে আপনি জানেন যে সম্প্রতি মানে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের মনোভাবটা একটু মানে জানতে চাই। যদিও তিনি বিপ্লবের পক্ষের শক্তি, বাট পরবর্তীতে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে আয়নাঘর তো আর একজন দুজন চালায় নাই। আয়নাঘরে অন্তত ৩০, ৪০, ৫০, ৬০ জন সেনা অফিসার লাগছে। তাদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করতেছেন। যে একটা লোক উনার নামটা ভুলে গেছি, রেদওয়ান মনে হয়, যিনি ওপেন ফায়ার করেছেন, তাকে শাস্তি দেওয়া হলো সামরিক আদালতে ভৎসনা এবং ৬ মাসের ডিমোশন। এবং সম্প্রতি মেজর সাদিক, যিনি কিনা গোপনে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় ৪০০ আওয়ামী নেতাকর্মীকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগের সততা পাওয়া গিয়েছে। তার স্ত্রী সহ তিনি ট্রেনিং দিয়ে বেড়াতেন বিভিন্ন জায়গায় এবং তিনি হচ্ছেন আরেকজন মেজর জেনারেলের জামাতা, যে মেজর জেনারেল একসময় কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন। খুব পাওয়ারফুল এবং তারা গণভবনেও যেতেন। তো এরপরেই পুলিশ করল কি? পুলিশ কয়েকবার আবেদন করেছে ক্যান্টনমেন্টে যে পুলিশ তাদের হেফাজতে ওই মেজর সাদিককে চায়। কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তাহলে এই যেই ক্ষমতার ভিতর আরেকটা ক্ষমতা। ডক্টর ইউনূস নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিলকে বলেছিলেন যে আয়নাঘরটা এতদিন পরিদর্শন করা সম্ভব হয়নি, সেনাবাহিনীর অনুমতি পাওয়া যায়নি। তো আপনার কি মনে হয় যে সামনের দিকে যদি একটা সিচুয়েশন হয় যে জামাত বলে যে আনুপাতিক হার ছাড়া আমরা নির্বাচন করব না, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া, আর বিএনপি যদি বলে যে ফার্স্ট পাস্ট ফর দ্য পোস্ট, এই পর্যায়ে নির্বাচন করব না, একটা অরাজকতা হবে, সেই সুযোগে ভারতীয় সহায়তায় জেনারেল ওয়াকারুজ্জামান চিন্তা করে যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এরা এই ঝামেলা থামাবে না, তার চেয়ে বরং আমি ক্ষমতাটা নিয়ে নেই, কারণ সেনাবাহিনী রাস্তায় আছে, অনেকদিন ধরে সেনাবাহিনী ক্লান্ত। সব মিলিয়ে এমনটা পরিস্থিতি আসলে হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং সর্বোপরি বলতে গেলে জেনারেল ওয়াকার কি আসলে জেনারেল মইনুল আহমেদ হয়ে উঠতে পারবেন কিনা? আচ্ছা, আচ্ছা। এখানে অনেকগুলি প্রশ্ন আপনি বলেছেন যে ১ম এ রেদওয়ানের ব্যাপার, তারপরে আয়নাঘরের ব্যাপার। আসলে যে প্রশ্নগুলি আপনি করেছেন এই প্রশ্নটা সবার, আমাদেরও, আমার নিজেরও। তো এই ব্যাপারগুলি আসলে পরিষ্কার হওয়া উচিত। যে আসলে এই বিষয়গুলি খোলাসা হওয়া উচিত। এখন কথা হচ্ছে এগুলি কে করবে প্রশ্নগুলি এবং কে খোলাসা করবে? এগুলি করার তো মানুষ বাংলাদেশে নাই। কারণ এই ব্যাপারগুলিতে অনেকে চাইলেও কথা বলে না, কথা বলতে পারবেও না। তো এই ব্যাপারগুলি আসলে খোলাসা হওয়া উচিত। এই প্রশ্নটা আমার মনে হয় যে যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে করা হইতো তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হইতো। মানে কেন এই ব্যাপারগুলি হচ্ছে? এবং যে রেদওয়ানের কথা বললেন যেটা একদম লঘুদণ্ড। আমি সেটা জানতাম না যে এরকম করা হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে শুধুমাত্র। তো এইটা আমার মনে হয় এই সাজাটা উনার প্রাপ্য না। উনার আরো যদি উনি ফৌজদারি অপরাধ করে তাহলে তো উনার সামরিক আদালতেও তো একটা শাস্তি হয়। এবং আমি যতদূর জানি ওদের আবার কোর্ট মার্শাল হওয়ার পরে মনে হয় সাধারণ কোর্টে আবার এটা হয় না। এটা আইনত কিছু না। বাধা আছে এখানে।
তো এখন এটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলির প্রশ্নটা আপনার যেরকম সেটা আমারও প্রশ্ন এইরকম। আয়নাঘরের ব্যাপারটা আয়নাঘরটা আসলে এখনো পর্যন্ত দেখতে যাওয়া হয় নাই ওইভাবে। অনেকগুলো আয়নাঘর আবার মেরামতও করে ফেলেছে। তো কারা করলো? এটার পিছনে কারা ছিল? এই ব্যাপারগুলি নিয়ে আসলে ওপেনলি আলোচনা হওয়া উচিত। এবং এই ব্যাপারগুলি নিয়ে আরেকটা বিষয়, হিউম্যান রাইটস ওয়াচে বলেছে যে সরকার গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতেছে, কিন্তু কিন্তু শেখ হাসিনা তো তার দলের এমপিদেরকে জিজ্ঞেস করে এগুলা করে নাই। দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে 5ই আগস্টকে উদ্দেশ্য করে জনাব মোস্তফা ফিরোজ সাহেবের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন 3 নম্বর ভিডিওটি দেখে আসি। 5ই আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। খুব কঠিনভাবে যেই বক্তব্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম পেয়েছে, তার অডিওগুলো তার পরীক্ষা করে, যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা, এরকম নির্দেশ রাজনৈতিক স্তরে এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ সেই প্রধানদেরকে দিয়েছিলেন। এবং যে খবর যে 18 বা 17 তারিখ থেকে প্রতিদিন আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো, আবার উচ্চ পর্যায়ের বৈঠক হতো গণভবনে। একদিকে গণভবনে বৈঠক হচ্ছে, আরেকদিকে আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হচ্ছে। এবং সেই বৈঠকে গোয়েন্দা সংস্থা প্রধান, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এবং আগ্রহী যেই মন্ত্রী তারা উপস্থিত থাকতো। এবং সেখানে যে পরিকল্পনা হতো সেটা সমঝোতা না, সেটা কোনো শান্তির কোনো বার্তা না, বরং কিভাবে দমন করা যাবে, কিভাবে সাইজ করা যাবে, কিভাবে মৃত্যুর বিনিময়েও ক্ষমতায় থাকা যাবে তার পরিকল্পনা করা হতো। এখানে প্রথম আলোর যে রিপোর্টটা আমার সামনে দর্শক এই মুহূর্তে, সেখানে বলা হচ্ছে যে সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো এবং বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল পরদিন 5ই আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, এমন ইঙ্গিতও ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। 4 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই যে বেঁকে বসে সেনাবাহিনী, পুলিশ বা বিজিবি র্যাবের আর ক্ষমতা ছিল না। মানে লক্ষ লক্ষ মানুষের বিপরীতে তাদের সেই সামর্থ্য টানা বলা যায় 36 দিন সেই ব্যবহার করতে করতে তারা একদম নিঃশেষ পর্যায়ে চলে এসেছিল। লাস্ট ছিল হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে। কিন্তু সেনাবাহিনী সাপোর্ট তো করেইনি, বরং একাত্মতা প্রকাশ করেছে যারা রাজপথে ছিল, সেই রাজপথে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো। তার ফলে একেবারে রাতারাতি বলা যায় মুহূর্তের মধ্যে সরকারের পতন ঘটে। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর 4 এবং 5ই আগস্ট শেখ হাসিনার কার্যক্রম পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার পতনের সব ধরনের বাস্তবতা থাকার পরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। দেখেন, মানে রীতিমতো পরিষ্কার হয়েছে যে আর ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তারপরও ক্ষমতা ছাড়তে চাননি। বরং আগের দিন এই প্রসঙ্গ ওঠায় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগের রাতেও বলেছিলেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। এখানে তো তথ্য জানেননি যে যখন কি সেনাপ্রধান বলেছেন যে আর 40 মিনিট আছে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে গণভবন ছাড়তে হবে, তখনও তিনি অনড় ছিলেন। তারপরে শেখ রেহেনাকে কনভিন্স করা হয়, শেখ রেহেনাও ফেল করে তার বোনকে বোঝাতে। পরে শেখ রেহেনা, পুতুল এবং জয়কে ফোন করে তাদের মাধ্যমে শেখ হাসিনাকে রাজি করানো হয়। এই ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে উল্লেখ করা হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, 4 আগস্ট দিনে এবং রাতে বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থা প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গণভবনে শেখ হাসিনা 2 দফা বৈঠক করেছিলেন। এর মধ্যে বেলা 11টায় আব্দুল্লাহ আল মামুন নিজে, 3 বাহিনীর প্রধান, তৎকালীন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, গোয়েন্দা প্রতিবেদনে এসছে আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তার দমন করা প্রয়োজন। সাবেক এই আইজিপি জবানবন্দিতে বলেছেন, আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে, সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে এবং বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। দ্বিতীয় বৈঠকটি হয়েছে 4 আগস্ট রাত 10টার দিকে, মানে 4 তারিখে। সাবেক এই আইজিপির ভাষ্য অনুযায়ী ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহেনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান, র্যাবের ডিজি এবং আইজিপি উপস্থিত ছিলেন। এই বৈঠকে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল উপস্থিত ছিলেন। সেখানে খোলামেলা কথা হয়।
এই বৈঠকে কিভাবে পরদিন অর্থাৎ 5ই আগস্ট আন্দোলন এবং গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা জানিয়ে সাবেক আইজিপি জবানবন্দিতে বলেছিলেন, বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যাই। 3 বাহিনীর প্রধান জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থা এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমি নিজে ছিলাম। সেখানে ফোর্স মোতায়েন নিয়ে কথা হয়। রাত প্রায় 12:30টায় এই বৈঠক শেষ হয়। বৈঠকে ঢাকা শহর এবং ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, গণভবনে 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, এসব আলোচনা কাজে লাগবে না, সময় ফুরিয়ে গেছে। এদিকে প্রভাবশালী একটি দেশের কূটনৈতিক সূত্রে জানা যায়, 4 আগস্ট দিবাগত রাত 2:30টায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাবশালী ওই দেশের দূতাবাসকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটার অবশ্য অন্য সূত্র থেকে পাওয়া যায়নি যে কোন দেশটা প্রভাবশালী কে মার্কিন রাষ্ট্রদূত। দর্শক শ্রোতা, এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। যারা যারা এ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলেন এবং সবগুলো মানে বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনলেন, তো আশা করি অনেক কিছুই জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তো আজকে 5ই আগস্টের 1 বছর পূর্ণ হলো, বা স্বৈরাচার হাসিনার বিদায়ের 1টা বছর পূর্ণ হলো, পার হয়ে গেল। কেমন অনুভূতি হচ্ছে আপনাদের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন রাজনৈতিক পাড়ায় একটাই সরগরম, সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন, কে আসবে বাংলাদেশের ক্ষমতায়। ডক্টর ইউনূস তো চলেই যাবে না, তাহলে কে আসবে এবং আপনারা কাকে আনতে চান? টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, নাকি টুপি দাড়িওয়ালা সারাদের? কারণ বিগত দিনে শেখ হাসিনা সরকার সবচাইতে শত্রু ছিল মানুষের কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার ব্যক্তিদের সাথে শত্রুতা করার জন্য। এখনো অনেক দলই এরকম এখনো আছে যারা রাজাকার বলে বলে টুপিওয়ালাদেরকে গালি দিচ্ছে। যেই রাজাকার বলার কারণেই কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হ্যাঁ, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো সেই টুপিওয়ালাদেরকে অনেকেই রাজাকার বলে বলে গালি দিচ্ছে। জানি না তাদের কপালে কি আছে। তো আপনারা কমেন্ট বক্সে জানান, আগামী ক্ষমতায় আপনারা কাকে দেখতে চান, টুপিওয়ালাদের নাকি টুপি ছাড়া ওয়ালাদের? কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।